আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। ইতালি সরকার জর্জিয়া মেলোনি সে বাংলাদেশে আসার কথা ছিল গত কয়েক মাস আগে। শুধু বাংলাদেশ না, আরও কয়েকটা দেশে তার কিন্তু সফর করার কথা ছিল। অনেক বিষয়বস্তু নিয়ে আলোচনা করার কথা ছিল। এর মধ্যে ইটালি এবং বাংলাদেশের ভিতরে একটা বৈঠক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে করার কথা ছিল গত কয়েক মাস আগে। রাজনৈতিক কারণে সে কিন্তু এই বাংলাদেশের সফরে আসতে পারে নাই এবং আরো অন্যান্য দেশ আছে সেই গানেও কিন্তু যাইতে পারে নাই। এগুলো সব ক্যান্সেল হয়ে গেছিল। বর্তমান সময় দেখা গেছে গতকাল একটা নিউজে প্রকাশ করে দিছে ইটালি অ্যাম্বাসিডর টাকলা সাহেব কিন্তু মিডিয়ার সামনে আইসা সে অলরেডি ডিক্লেয়ার করে দিছে যে ডিসেম্বর মাসের শেষের দিকে লাস্টের সপ্তাহে সে বাংলাদেশে আসতে পারে। তো এইটা যে আমরা মুখে বলতেছি এরকমটা না, আমরা প্রমাণ সহ আমি আপনাদেরকে ভিডিও ফুটেজ দেখাবো। তার সাথে আরও একটা আপডেট আছে, সেইটা আমরা ভিডিও শেষে দিব। প্রথমে আপনারা ইটালি সরকার জর্জিয়া মেলোনি সে কবে বাংলাদেশে আসতে পারে সেইটা নিয়ে অলরেডি একটা নিউজ হয়ে গেছে। এটা আপনারা একটু স্ক্রিনে ফলো করেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে উদ্ভূত জটিল পরিস্থিতির কারণে গত ৩০ আগস্ট ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বাংলাদেশ সহ এশিয়ার ৫ দেশের সফর একেবারে শেষ মুহূর্তে স্থগিত হয়েছিল। সফরটি ডিসেম্বরের শেষ সপ্তাহে আয়োজনের বিষয়ে আলোচনা চলছে ঢাকা রোমের মধ্যে। এরই ধারাবাহিকতায় রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো। প্রায় আধা ঘন্টার বৈঠক শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী ডিসেম্বরের শেষ নাগাদ বাংলাদেশ সফর করবেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি। অভিবাসন, বাণিজ্য, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক সহযোগিতা সহ দ্বিপাক্ষিক নানা দিক থাকবে আলোচনায়। Let's see if we can find the right time to come. We're working on end of December. Migration, of course, but also trade, also culture, all of our bilateral relations. আরেক প্রশ্নের জবাবে ইতালির রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় দেশটি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জুলাই সনদ এবং নির্বাচন আয়োজনের কর্মপ্রক্রিয়ায় ইতালির সমর্থন রয়েছে বলেও জানান তিনি। Always advocate for free and fair elections. And we support Professor Yunus and his driving towards elections in February. Also, he's driving for reform. We support the July Charter. এদিকে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বাংলাদেশ ভারতের 10টি চুক্তি বাতিল প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পোস্ট বহাল রাখা নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভ্রান্ত ছড়ায় এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন থেকে উপদেষ্টা সহ সবারই বিরত থাকা উচিত। সবাইকে সচেতন হতে হবে, সচেতন হওয়াটাই উচিত। আমি মনে করি কেউ যদি এ ধরনের পোস্ট করে থাকে তাহলে সতর্কতার সাথে ডিজিটাল ভেরিফিকেশনের যে বিষয়গুলো ফ্যাক্ট চেক করে তথ্যগুলো দেওয়াই উচিত হবে। গত 19 অক্টোবর সামাজিক যোগাযোগ। যাই হোক, নিউজটাতে আপনারা দেখলেন যে ইটালি সরকার জর্জিয়া মেলোনি সে কিন্তু আগামী ডিসেম্বরে, এটা অক্টোবর মাস শেষ, নভেম্বর ডিসেম্বর, তার মানে 1.5 থেকে 2 মাস আছে হাতে। এই 2 মাসের ভিতরে সে বাংলাদেশের সফরে আসবে। বাংলাদেশ এবং ইটালির যে পারস্পরিক ভাবমূর্তি বন্ধন, এটা টিকায় রাখার জন্য ভিসা লেনদেন, এগুলো নিয়ে সব কিছু নিয়ে কথা বলা হবে। এখন একটা বিষয় হচ্ছে, যেই পাসপোর্টগুলো অলরেডি 2023, 24, 25 সালের পাসপোর্টগুলো আটকে আছে, এই পাসপোর্টগুলো নিয়ে ছোট্ট করে একটা মানববন্ধন করার একটা আলোচনা, সেটা কিন্তু ইটালির সরকার যখন আসবে তখনই একটা ডিক্লেয়ার দেওয়া হবে যে করা হবে কি হবে না। অনেকেই বলতেছেন যে ভাই মানববন্ধনে ডাক দেন, তাহলে একটা সমাধান পাওয়া যাবে। তবে এখন কিছু বলা যাইতেছে না, আগে ডিসেম্বর মাসটা আসুক, তখন আরও প্রচুর সংখ্যক নিউজ পাবেন, আমার এই চ্যানেলেও পাবেন, তাছাড়া আরও অনেকেই ভিডিও দেয় তাদের থেকেও পাইবেন। তো সর্বশেষ আপডেটগুলো না পাওয়া পর্যন্ত আপনাদেরকে এই মানববন্ধন নিয়ে আমি আপনাদেরকে দিতে পারতেছি না। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে এখন পরে কথা বলবো। একটা ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে বাংলা ভিশনের একটা নিউজ, সেটা গত পরশুদিন কভার করা হয়েছিল, আমরা সময়ের কারণে দিতে পারি না। এভাবে স্বপ্ন তো অনেকেরই আছে, অনেকেই যাওয়ার জন্য ভিসা জমা করছেন বা অ্যাম্বাসিতে তাদের ডকুমেন্টগুলো জমা করছেন, কিন্তু কোনো প্রকার লাভ হইতেছে না বা ডকুমেন্টগুলো পাওয়া যাইতেছে না। স্লোভাবে কাজগুলো করা হইতেছে, বলতে গেলে একদমই স্লোভাবে এই ভিসার প্রসেসিংয়ের ব্যাপারটা করা হইতেছে। কিন্তু সামনের দিক থেকে ইটালি সরকার জর্জিয়া মেলোনি, যেটা রিসেন্ট একটা নিউজে আমরা জানতে পারছি, সেটা হচ্ছে খুব শীঘ্রই কিন্তু ভিসাগুলো দেওয়া হবে। মাত্র 150 দিনের ভিতরে ভিসাগুলো আপনাদেরকে দিতে হবে। ভিডিওটা বাংলা ভিশন একটা নিউজ কভার করছে, সেটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন। ওকে।
আমরা একটু স্ক্রিনে দিয়ে দিতেছি। রাজনীতিতে গেলে তাড়াতাড়ি বড়লোক হয়ে যায়। চাচারা মামারা সবাই ইতালিতে থাকে, সেই ক্ষেত্রে আমরা ইতালিতে সেটেল হওয়ার স্বপ্ন নিয়ে আগাইতেছি। ইতালিতে দোকান নেবে এই কুরবানি ঈদের পরে। দোকান নেওয়ার পরে আমার আব্বু কাগজ করবে, তারপরে আমরা ইতালি চলে যাব। কোনো ছেলের বয়স 15-16 বছর হইলেই তাকে প্রবাসে যেতে হবে। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সড়ক পথে প্রায় 2.5 ঘন্টার পথ শরীয়তপুর। পদ্মা, মেঘনা আর কীর্তিনাশার মতো 11টি নদ নদী দিয়ে বেষ্টিত দক্ষিণের এই জেলার নড়িয়া উপজেলা প্রতি বছরই সংবাদের শিরোনাম হয় ভয়ঙ্কর নদী ভাঙনের শিকার হয়ে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিলীন হয়েছে এখানকার হাজারো বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান। প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকা উপজেলার একটি গ্রাম নলতা, সাধারণের কাছে যা ইতালি গ্রাম হিসেবেই পরিচিত। নামের মতোই বাংলাদেশের গ্রামগুলোর সাধারণ বৈশিষ্ট্যও হারাতে বসেছে এই নলতা, কারণ এখানকার ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ সবকিছুতেই সুদূর ইউরোপের দেশ ইতালির ছোঁয়া। বাসিন্দাদের বেশিরভাগই ইতালির নাগরিক অথবা ইতালিতে বসবাস করছেন, আর বাকিরাও চেষ্টা করছেন ইতালি যাওয়ার। শুধু ইতালি নয়, ইউরোপের অন্য দেশগুলোরও আধিপত্য বাড়ছে, সেই ছাপও চোখে পড়ে এই অঞ্চলে। এখানে পাশাপাশি 2টি বাড়ি হলেও স্থাপত্য শৈলী আলাদা, একটাতে ইতালির ছোঁয়া, আরেকটাই ইউরোপের অন্য দেশ। 77 বছর বয়সী সর্দার হাওলাদারের বাড়িকে বলা যেতেই পারে এক টুকরো ইউরোপ। তিনি ছাড়া বাকি ভাইয়েরা থাকেন ইউরোপের বিভিন্ন দেশে, পাশের চাচাতো ভাইয়েরা ইতালিতে। আলাদা আলাদা বাড়ির প্যাটার্নই যেন বলে দিচ্ছে কোন বাড়ির বাসিন্দা থাকেন কোন দেশে। ওই বাড়িতে আমাদেরই, তা আমাদের ভাই 3 ভাই থাকে তো লন্ডনের দিকে, আর আমার ছেলে আছে ইউরোপের দিকে। এই গ্রামের ঘরে ঘরে, পাড়া মহল্লা, রাস্তাঘাট, এমনকি চায়ের দোকানেও ইতালি প্রবাসীদের ছড়াছড়ি। কেউ ছুটিতে এসেছেন, আবার কেউ নিচ্ছেন যাওয়ার প্রস্তুতি। এই যে মুদি দোকানি আজমত মোল্লারও 2 ছেলে, মেয়ে জামাই সবাই থাকেন ইতালিতে। শরীয়তপুর ডিস্ট্রিক্টের ভিতরে আপনাদের এই এলাকার লোক বেশি ইটালিতে, এই জন্য ইটালি গ্রাম বলে। আমার পরিবারে আল্লাহর বাসার 2 জন গেছে, আমি যাবো, আশা আছে ইনশাআল্লাহ। ইউরোপে আমরা রাজনীতিতে গেলে তাড়াতাড়ি বড়লোক হয়ে যায়। গ্রামের রাস্তায় দেখা হলো 27 বছর বয়সী সাকিবের সাথে। পেশায় অটো চালক হলেও তিনিও গত 4 বছর ধরে চেষ্টা চালাচ্ছেন ইতালি যাওয়ার। বলছেন তার বন্ধুদের সবাই নাকি এরই মধ্যেই চলে গেছেন ইতালিতে। চাচারা মামারা সবাই ইতালিতে থাকে, সেই ক্ষেত্রে আমরা ইতালিতে সেটেল হওয়ার স্বপ্ন নিয়ে আগাইতেছি। তো 3-4 বার ট্রাই করতেছি, ইনশাআল্লাহ যতবার ট্রাই করা লাগে করব, অবশ্যই ইতালির জন্য ট্রাই করব। সাকিবের সাথে কথা হতে হতেই চোখ পড়ে রাস্তার পাশেই নির্মাণাধীন এই বাড়িতে। সেখানেও ইতালির স্থাপত্যশৈলী। এ বাড়িরও বেশিরভাগ সদস্যই থাকেন ইতালিতে। সর্বকনিষ্ঠতম সদস্যের বয়স এখন 13 বছর। স্থানীয় মাদ্রাসার 7ম শ্রেণীর শিক্ষার্থী। তারও প্রস্তুতি চলছে, ইতালি যাওয়ার অপেক্ষায় আছেন বয়স 16 হবার। ইতালিতে দোকান নেবে এই কুরবানি ঈদের পরে। দোকান নেওয়ার পরে আমার আব্বু কাগজ করবে, তারপরে আমরা ইতালি চলে যাব। এই অঞ্চলের এমন বাস্তবতা নিয়েই কথা হলো স্থানীয় সাংবাদিক ফরিদ উদ্দিনের সাথে। দীর্ঘ 20 বছর ধরে গণমাধ্যমে কাজ করার সুবাদে সামাজিক এই পরিবর্তন খুব কাছে থেকেই দেখে আসছেন তিনি। আমাদের এই অঞ্চলের মানুষের একটাই প্রবণতা, তার পারিপার্শ্বিকতার থেকে সেই জিনিসটাই শিখে যে কোনো ছেলের বয়স 15-16 বছর হইলেই তাকে প্রবাসে যেতে হবে। প্রবাস মানেই হলো আপনার ইতালি বা ইউরোপের যে কোনো একটা দেশ। এই জন্য তারা একটা সংক্ষিপ্ত পথ বেছে নেয়। তো বৈধ পথে অনেক দিন সময় লাগে, যে কারণে তারা অবৈধ পথে যায়। অবৈধ পথে যেতে গিয়ে তাদেরকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন আর্থিক ক্ষতিগ্রস্ত হয়, অনেকের জীবন নাশ হয়। ইতালি গ্রামের গল্প আমাদের জন্য আশা জাগালেও এর পিছনেও রয়েছে কিন্তু অনেক ভয়াবহ অভিজ্ঞতার গল্প। অনেকেই ইউরোপে যাবার নেশায় বাঁধ বিচার করছেন না বৈধ অবৈধ পথ। অবৈধ পথে ইউরোপ যাবার নেশায় জীবনকেও হুমকির মুখে ফেলছেন এ এলাকার বাসিন্দারা। চলমান সামাজিক প্রবণতা অনুযায়ী 10ম শ্রেণী পেরোতেই ইতালির উদ্দেশ্যে পাড়ি জমান মাদারীপুর থানামোড় এলাকার বাসিন্দা রিশাদ। অবৈধ পথে যাত্রাকালে লিবিয়ার ভূমধ্যসাগরে আটক হন তিনি। সে সময় তার বাড়িতে শোকার্ত পরিবেশ থাকলেও ভয়ে মুখ খোলেননি তার পরিবার। 2024 সালের অক্টোবরে আটক হয়ে এরই মধ্যে 3 বার মাফিয়াদের হাত বদল হন তিনি। অবশেষে অতিরিক্ত 25 লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পায় নিশাত। 2-3 বারই ওর কাগজ জমা দেওয়া হয়েছে। জমা দেওয়া হওয়ার পর যখন লাগে নাই, তারপর হঠাৎ একদিন সেও ভাবলো যে সবাই যখন একই বয়সের লোকজন যাইতে আসছে, তাইলে ওরেও পাঠাই। এই 11 তারিখে ওর ফ্লাইট হয়ে গেল, এই চলে গেল। চলে যাওয়ার পর তাই এরা বলছিল যে 3 মাসের কথা বইলা নিছে। 3 মাসের মধ্যে? হ্যাঁ, 3 মাসের মধ্যে, হাইস্ট 3 মাস।
এর উপরে আর যাবে না, ইতালি পৌঁছেই দিবে। তাইলে আমাদের কপাল খারাপ, হয়তো 7 দিনের মাথায় হঠাৎ একদিন আইসা বলল, খবর আসলো, আমার ফোনে ফোন দিচ্ছে আমার ছেলে, মা আমি এমনি ধরা খাইছি, আমার রবিবারের মধ্যে 18 লাখ টাকা লাগবে, 18 লাখ টাকা যদি না দেয় তাহলে আমার বিক্রি করে ফেলাইবে, আর নয়তো মারিয়ে ফেলাইবে। 1 সেকেন্ডের জন্য একটা ভিডিও কল দেখাইছিল যে হাত পাও বাঁধা, উবুট করে হালাই রাখছে, বুট জুতা দিয়া পাড়াই রাখছে এই ঘাড়ের উপরে। ওইভাবে আমার ছেলে কান্নাকাটি করতে আসে আর বলতেছে যে মা আমার টাকা দাও, নাইলে আমার মারিয়ে ফেলাইবে। এমন ঘটনা এই অঞ্চলে নিত্যদিনের, আর অবৈধ পথে যেন তাদের চেনা রাস্তা। এমনভাবেই এখানকার অভিজ্ঞতা বর্ণনা করছিলেন স্থানীয় এই সাংবাদিক। পৌঁছানোর সময় অনেকে মারা যায়, অনেকে সাগরে ডুবে মারা যায়, আবার অনেকে লাশ দেশে আসে, তারপরও থামতেছে না। কারণ এদের ভিতরে একটা চিন্তা চেতনা কাজ করে যে আমার 10 জন গেছে, তার ভিতরে 2 জন 3 জন মারা গেছে, আর 7 জন তো পৌঁছেছে, সে তো একটা সুন্দর জীবন পাইতেছে। আইন শৃঙ্খলা বাহিনীও যেন অনেকটা নিরুপায়। জেলার অতিরিক্ত এই পুলিশ সুপার বলছিলেন, অবৈধ পথে ইউরোপে গমন এবং মাঝপথে বিপদে পড়ার ঘটনা নিত্যদিনের হলেও ভুক্তভোগীরা বা এ সংক্রান্ত কেউই মুখ খোলেন না। এ কারণে এসব ঘটনায় হতাহত হওয়ার আগ পর্যন্ত কেউই পুলিশের কাছে আসেনও না। পুলিশ শুরুতে কিন্তু আসলে কোনো কিছু জানতে পারে না, লিবিয়া বেনগাজি পর্যন্তও জানতে পারে না। যখন কোনো একটা পরিবার এই দালালের খপ্পরে পড়ে একেবারে নিঃস্ব হয়ে যায়, তখন একেবারে শেষ পর্যন্ত যখন দেখে যে আর কোনো ওয়ে নাই, তখন আমাদের কাছে আসে পুলিশের। তো সেই পর্যায়ে আসলে আমাদের খুব বেশি কিছু করার থাকে না, আমরা মামলা রুজু করি। মামলা রুজু করে আমরা এর সাথে যারা যারা জড়িত থাকে, যারা এই মানব পাচারকারী চক্রের সাথে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে আমরা খুব শক্ত ব্যবস্থা নিয়ে থাকি। পরিসংখ্যান বলছে, শুধু মাদারীপুরে 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত মানব পাচার আইনে মামলা হয়েছে 329টি। 1466 জনকে আসামি করা হলেও গ্রেফতার করা হয় মাত্র 287 জনকে। তারাও আবার বেরিয়ে আসে জামিনে। এমনকি এ পর্যন্ত কোনো মামলায় সাজার ঘটনাও ঘটেনি। অবৈধ পথে প্রতিদিন ঠিক কত মানুষ বাংলাদেশ থেকে ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমান এ সংক্রান্ত সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান মতে চলতি বছর ইতালিতে আসা অভিবাসীদের মধ্যে সবার শীর্ষে রয়েছে বাংলাদেশের নাম। 15 এপ্রিল পর্যন্ত 4395 জন বাংলাদেশি নাগরিক সমুদ্রপথে ইতালি পৌঁছেছেন। লিবিয়ার বাংলাদেশি দূতাবাসের তথ্য মতে 2017 সাল থেকে এখন পর্যন্ত 10,000-এরও বেশি বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে দেশে ফেরানো হয়েছে। 2023 সালের জুলাই থেকে 2025 সালের এপ্রিল পর্যন্ত অন্তত 5,000 বাংলাদেশি নাগরিককে নিরাপদে প্রত্যাবাসন করা হয়েছে বলেও জানিয়েছে দূতাবাস। যাই হোক, এই ছিল কিন্তু ইটালির সার্বিক বিষয়বস্তু নিয়ে আজকের ছোট্টখাটো একটা ইনফরমেশন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই 2টা ইউটিউব চ্যানেলে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।